নিয়ে জেনজি কেমন সরকার চাইছি আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এপিসোডে আমরা যে মুখ্য বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল স্বাস্থ্যসেবায় গড়ি সুস্থ বাংলাদেশ। তো এটা নিয়ে বরাবরের মতোই আমাদের সাথে কথা বলতে আমাদের এখানে এক্সপার্ট হিসেবে আছেন আমাদের এআই মেস্ট্রো প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, দর্শকদেরকে আসসালামু আলাইকুম। ভালো আছি, থ্যাংক ইউ। ভালো আছেন, এটা অনেক ভালো কথা, কারণ হচ্ছে ভালো থাকা নিয়েই আমাদের আজকের এপিসোড। এখন আমরা তো খুব আমি একটু আগেও গাল করে বললাম যে ডিজিটাল স্বাস্থ্যসেবায় গড়ি সুস্থ বাংলাদেশ, যেটা হয়তো বা আমরা ভবিষ্যতে এখনকার বাংলাদেশ থেকেই চাই। যেমন সরকার, যেই সরকারই আসুক, যেই পলিটিক্যাল পার্টি আসুক না কেন, আমরা সেটা চাই। এখন যেহেতু আমাদের এই আজকের আইরিক প্রেজেন্স এআই নিয়ে জেনজি কেমন সরকার চাইছি, এটার মূল উপজীব্য হচ্ছে যে জেনজি যারা আছে, ইউথ যারা আছেন, তারা আসলে কেমন সরকার চায় এবং তারা যেই সরকারটা চায় সেই সরকারের আসলে স্বাস্থ্যসেবায় কতটুকু আসলে আপনার ধরেন ফোকাস করা উচিত, কি কি করা উচিত, সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলাপ করব। এখন জেনজি কনসিডারিং যে ভেরি ইয়াং, ভেরি স্পিরিটেড অ্যান্ড অল দ্যাট, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? তারা কি আসলে স্বাস্থ্যসেবা নিয়ে খুব একটা ওরিড, কনসার্ন বা আসলে কেয়ার করে, বা তাদের এই ক্ষেত্রে তার আসলে নলেজ কতটুকু বা চাওয়া পাওয়া কতটুকু বলে আপনি দেখেছেন এখন পর্যন্ত? আপনি কিন্তু খুব টাইমলি একটা টপিক নিয়ে কথা বলছেন, যে আমাদের জেনজি কেমন স্বাস্থ্যসেবা চায় আমাদের পরবর্তী সরকারের কাছে। আমি এখানে যদি আপনাকে বলি, আবার সেই একটা জায়গায় আমরা সবসময় বলি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জি, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সবচেয়ে যারা মেইন রিসোর্স তারা হলো আমাদের জেনজি, আমাদের হিউম্যান রিসোর্স এবং আমাদের ইউথ। জি, এই ইউথরা আমাদের ইকোনমির ড্রাইভার। জি, এখন ইউথ কখন ইকোনমির ড্রাইভার হবে? এখন যখন ইউথটা সুস্থ হবে। জি, আমরা যদি সুস্থ জাতি গঠন করতে পারি, সুস্থ হিউম্যান রিসোর্স গঠন করতে পারি, তাহলে সুস্থ ইকোনমি হবে, সুস্থ ডেভেলপমেন্ট হবে, সুস্থ বাংলাদেশ হবে। জি, আপনার কোশ্চেনটাও যদি আমি একটু বলি, বাংলাদেশের জেনজি স্বাস্থ্য সম্পর্কে খুবই অসচেতন। কারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পরিবার ব্যবস্থায়, আমাদের দেশে সুস্থভাবে জীবন ধারণ করা, সুস্থভাবে খাওয়া দাওয়া করা, সুস্থভাবে যে চলাফেরা করা, আমাদের যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবই কমে গেছে। কারণ সেটা তো তাদের দোষ না স্যার। আমরা যদি এখন দেখি যে এই যে আপনি ফুডের কথা যেটা বললেন, যে ফুডে আমরা তো সবসময় হামেশাই ভেজাল দেখতেছি, আমাদের ভালো কোনো ফুড নাই। জেনজির আবার ধরেন ওয়ার্ক লাইফের আমরা যদি কথা বলি, যে যেই ধরনের টাইট স্ট্রেস তারা যে নিচ্ছে, সেটা অনুযায়ী যেই নিউট্রিশনটা তাদের দরকার, সেই নিউট্রিশাস ফুড তারা পাচ্ছে না। প্রসেস ফুড অনেক, আমরা এখন দেখি যে অনেক ধরনের ফুড ডেলিভারি সার্ভিসগুলো প্রচন্ড জনপ্রিয় হচ্ছে। আমরা ঘরের বাইরে থেকে হচ্ছে খাবার অর্ডার করছি, প্রসেস ফুড ইনটেক অনেক বাড়ছে। তো সেটার অনুযায়ী তো তাদের হেলথ কনসার্ন তো আসলে দেখা যাওয়ারই কথা, কিন্তু সেটা তো তাদের কিছু করার কি আছে স্যার? নাকি এটা আসলে তাদের উপরে ইম্পোজ করে দেওয়া ফ্রম প্রিভিয়াস জেনারেশন, যে তুমি অসুস্থই থাকবা? আপনি রাইটলি বলেছেন। প্রিভিয়াস জেনারেশন আসলে চিন্তা করে নাই আমাদের জেনজিরা কোথায় যাবে, তাদের জন্য কি দরকার। জি, আপনি যদি একটু আপনাকে যদি বলি, ঢাকা শহরের আপনি মেজর রোডগুলো যদি দেখেন, ধানমন্ডির 27 নম্বর 7 মসজিদ রোড আছে, আমাদের গুলশানের রোড আছে, আপনি দেখবেন প্রতিটা বিল্ডিং এ মিনিমাম হলো 10টা রেস্টুরেন্ট আছে। এবং বনানী 11 নাম্বারটা তো পুরাটা। আপনি এখানে এক একটা রোডে 3 থেকে 400 রেস্টুরেন্ট আছে। এটা কেন আছে? কারণ আমাদের জেনজিরা ওইখানে খেতে যাচ্ছে। কিন্তু আমাদের জেনজিরা জানে না, তারা যা খাচ্ছে এটা ব্যালেন্স ডায়েট না, এটা সুস্থ ডায়েট না। এই সুস্থ ডায়েট না হওয়ার কারণে আপনি জানেন বাংলাদেশের এই মুহূর্তে অ্যারাউন্ড 50% আমাদের ইউথ ইজ ওবেসিটিতে ভুগতেছেন। জি, সো আপনি যদি আসেন এখানে, আমাদের এক সময় আগে স্কুল হেলথ নামে একটা প্রোগ্রাম ছিল। সেখানে স্কুল হেলথের মধ্যে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে শেখানো হতো, তাদের মধ্যে খুদে ডাক্তার কনসেপ্ট ছিল, শেখানো হতো আমার শাকসবজি খাওয়া উচিত, মাছ খাওয়া উচিত, ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। আপনাকে আমি ছোট্ট একটা রিসার্চের আউটকাম বলি। বাংলাদেশে নিউট্রিশন ডিফিসিয়েন্সি নিয়ে প্রচুর কাজ হয়েছে। কাদের জন্য কাজ হয়েছে জানেন? কাজ হয়েছে শুধু আমাদের আন্ডার 5 চিলড্রেন আর প্রেগনেন্ট ওমেনের জন্য। কিন্তু আমি আপনি যে অ্যাডাল্ট বা আমাদের যারা একটু ইউথ, তাদের নিউট্রিশন ডিফিসিয়েন্সি নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো কাজ হয় নাই। রিসেন্টলি আমরা একটা কাজ করছি, যে বাংলাদেশে আমরা 3টা সাইট নিয়েছি, একটা রুরাল সাইট, একটা সাবারবান সাইট এবং আরবান সাইট, এবং সেখানে আমরা প্রায় 1000 ফ্যামিলিকে নিয়ে কাজ করছি।
মানে 1000 ফ্যামিলি মানে হচ্ছে আমরা অনেক ফ্যামিলিকে স্ক্রিন করে 1000 ফ্যামিলিকে আইডেন্টিফাই করছি যাদের নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আছে। 1 বছর ধরে তাদেরকে আমরা ইন্টারভেনশন দিয়ে ইমপ্রুভ করব। আপনি জেনে অবাক হবেন আমাদের যে পার্সেন্টেজ আমরা পেয়েছি, অ্যারাউন্ড 50% অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে নিউট্রিশন ডিফিসিয়েন্সি আছে। এটা কি শুধু রুরালে নাকি রুরাল বোথ রুরাল আরবান এন্ড সাবারবান। তার মানে হচ্ছে আমরা খাবার খাচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের এডুকেশনে, আমাদের হেলথে আমাদেরকে শেখানো হয়েছে খেতে হবে। জি। এবং আমরা একটা জাতি কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই, তার মানে হচ্ছে আলু দিয়ে ভাত দিয়ে আলু ভাত, ভর্তা দিয়ে খাই আর রুটি, কি। হ্যাঁ। তো এই ধরনের একটা সিচুয়েশনে আমাদের জেনজিদের জন্য আমরা হেলদি লিভিং, হেলদি ডায়েটের কোনো ধরনের কোনো উদ্যোগ নেই নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের জেনজিকে সুস্থ রাখার জন্য আগামী সরকার তাদের হেলদি লিভিং, হেলদি ডায়েট এবং প্রাইমারি হেলথ ইন্টারভেনশন অর প্রাইমারি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, if possible healthcare should be in my fingertip or doorsteps। কেন? কারণ আমরা এখন ডিজিটাল এবং এআই এর যুগে আছি। ডিজিটাল এবং এআই এর যুগে স্বাস্থ্যসেবা যদি আমার হাতের মুঠোয় বা আমার ডোর স্টেপে আমার বৃদ্ধ বাবা মার জন্য থাকে, তাহলে অন্যরকম বাংলাদেশ আমরা পাবো। যে বাংলাদেশের জন্য আমাদের জেনজিরা 24-এ আন্দোলন করছে। কারণ আমাদের সমাজে বৈষম্য সব জায়গায়, তো সেই জন্য স্বাস্থ্যসেবায় আমি মনে করি আমাদের জেনজিরা বৈষম্য চায় না, ওরা চায় সবার জন্য স্বাস্থ্য এবং সুস্থ ইউথ, সুস্থ জেনারেশন, সুস্থ বাংলাদেশ। কিন্তু স্যার সেটার জন্য যেহেতু আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবার ক্ষেত্রেই হচ্ছে কথা বলছি বা চাচ্ছি যে আমাদের আগামী সরকার যেই আসুক না কেন সেটাই ফোকাস করবে। আমরা তো এর আগেও দেখেছি যে সরকারি পর্যায়ে, বিভিন্ন সরকারি পর্যায়ে হচ্ছে আমাদের সবসময় মানুষজনের যে এই ইনফরমেশনগুলো কোথাও হয়তো একটা সময় জড়ো হয়, সেই ইনফরমেশন জড়ো হওয়ার পর আমাদের দেশে সেটা লিকও হয়ে যায়, অন্য কারো হাতে চলে যায়। তো হেলথের যেই ইনফরমেশনগুলো, প্রত্যেকটা মানুষের যে হেলথের তার কি খারাপ, কি ভালো, কি তার উপর কাজ করছে, কি অ্যালার্জিক কন্ডিশনস তার আছে, এগুলো তো আসলে সেন্সিটিভ ইনফরমেশন। তো আমি যখন ডিজিটাল স্বাস্থ্য সেবায় সবাইকে যদি ইনক্লুড করতে চাই, জেনজিকে যদি ইনক্লুড করতে চাই, সেখানে আসলে কতটুকু আমরা ইন্টিগ্রিটি বলেন, এআই রিলেটেড ইথিক্স বলেন, আসলে আপনার মনে হয় যে রাখা সম্ভব, বা ইনফরমেশনের সিকিউরিটিটা দেওয়া সম্ভব, বা সরকারি আসলে যেই আসুক না কেন সে আসলে কি করতে পারে যাতে আমার হেলথ রিলেটেড ইনফরমেশনগুলো, সেন্সিটিভ ইনফরমেশনগুলো আসলে ইনট্যাক্ট থাকে, কোনো অমানুষের হাতে বা অন্য কারো হাতে না চলে যায়। আপনি কিন্তু একেবারে ট্রেডিশনাল বাংলাদেশি বা আমাদের যে মানুষগুলো স্বাস্থ্য যখনই আসে সেখানে ডেটা বা ডিজিটাল বা এআই আসলে প্রথম বলে আমার ডেটার প্রাইভেসি কি হবে, সিকিউরিটি কি হবে, সেটা আগে বলেন। জি জি, আমি লেভেলের পক্ষ থেকে আমি বললাম যে ওটাই তো আমাদের একটা ভয়। এমনিতেও স্বাস্থ্যসেবা এই একটা সেক্টর যেটা খুবই স্লো মুভিং, সেটা হয়তো বা আপনিও এগ্রি করবেন যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা আসলে হেলথ সিকিং বিহেভিয়ারটা আমরা দেখাই না। সেখানে যদি এখানে আমরা অনেক কিছু বুঝিও না ডিজিটাল লিটারেসি, সেখানে এটা করতে গেলে কিভাবে সম্ভব? আপনাকে ধন্যবাদ, আপনি খুবই চমৎকার একটা কোশ্চেন করছেন, যে কোশ্চেনটা বাংলাদেশের যদি আপনি 100 জনকে এই ধরনের করেন, মানে ডিজিটাল হেলথ নিয়ে কথা বলেন, 95% মানুষ বলবে ডিজিটাল হেলথ, তার মানে আমার ডেটা তো মনে লিক হয়ে যাবে, রাইট? আমি আপনাকে প্রথমে একটু বলি, আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেন, এখন সবগুলা ব্যাংক কিন্তু ডিজিটাল, রাইট? ব্যাংকে যখন অ্যাকাউন্ট করেন আপনার কিন্তু সকল ইনফরমেশন ব্যাংকে থাকে। আবার যারা ট্যাক্স দেন এনবিআর এর কাছে সকল ইনফরমেশন আছে, রাইট? আপনার স্বাস্থ্যের খবর মানুষ জেনে যাবে ডাটা লিক হওয়ার কারণে। আপনার কত টাকা আছে এনবিআর এর ডাটা যদি লিক হয় সেটাও তো জেনে যাবে। তার মানে বুঝতে পারতেছেন আপনার শরীরের চেয়ে আপনার টাকার ইম্পর্টেন্স বেশি না কম, এটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট আমি আপনাকে যেটা বলবো, এই ডিজিটাল এবং এআই এর যুগে আপনার সকল ইনফরমেশন ডিজিটালি থাকাটা খুবই জরুরি। তার মানে কি আপনার একটা ডিজিটাল হেলথ রেকর্ড লাগবে। তার মানে হচ্ছে আপনার যেমন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনার একটি ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট বলেন আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, আপনি যখন একটা অ্যাকাউন্ট করেন, আপনি কখন টাকা উইথড্র করেন, কখন টাকা জমা দেন, কি অ্যাক্টিভিটিতে খরচ করেন, আপনি কিন্তু বিকাশে হোক আর ব্যাংকে হোক আপনি ব্যাংক স্টেটমেন্ট পান।
জি। সেই স্টেটমেন্টটা সহ আপনি যখন আপনার এনবিআর ট্যাক্স সাবমিট করেন, আপনি এটা সাবমিট করেন, তাতে কি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল হেলথ হুম, আপনার ওইখানে দেখা যায়। আপনি যদি একটা ব্যাংকে লোনের জন্য যান, আপনার কিন্তু এই ব্যাংক স্টেটমেন্ট দিয়েই আপনাকে ইভালুয়েট করবে আপনি ব্যাংকের লোনের জন্য এলিজিবল কিনা। জি। ঠিক সিমিলারলি আপনি যখন ডাক্তার কাছে যাবেন, ডাক্তার সাহেব আপনাকে ট্রিটমেন্ট করার জন্য আপনার হিস্ট্রি লাগবে, ঠিক না? তার মানে কি আপনাকে যদি একজন ডাক্তার সঠিক হুম, ভাবে আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার সমস্যাটা শুনে ইনভেস্টিগেট করে আপনাকে ট্রিটমেন্ট দিতে হয়, আপনার ডাক্তারকে আপনি সাফিসিয়েন্ট ডেটা দিতে হবে। রাইট। তাহলে চিন্তা করেন তো, আপনার যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার যদি একটা হেলথ অ্যাকাউন্ট হয়, হুম, সেখানে আপনি কখন ডাক্তারের কাছে গিয়েছেন আগে, কখন অসুস্থ হয়েছিলেন, কি কারণে অসুস্থ হয়েছেন, কি ডায়াগনস্টিক করছেন, কি ওষুধ খেয়েছেন, ওষুধের কোনো সাইড ইফেক্ট হলো কিনা, ছোটবেলায় কি ভ্যাকসিন নিয়েছেন, এই সকল ট্রানজেকশন যদি আপনার ডিজিটালি রেকর্ড থাকে এবং সেই রেকর্ডটা ডাক্তার সাহেবের কাছে আপনি যখন যান, উনি যদি দেখতে পারে, তাহলে ডাক্তার সাহেব কিন্তু আপনাকে ভেরি ইফেক্টিভলি আপনাকে একটা ট্রিটমেন্ট দিতে পারবেন। জি। এবং সেই ডাক্তার সাহেবকে যদি একটা এআই এজেন্ট সহযোগিতা করে, তখন আপনার ট্রিটমেন্টটা আরো ইফেক্টিভ হবে। কারণ ডাক্তার সাহেব একজন হিউম্যান, উনি হয়তো আপনার 10টা পয়েন্ট চিন্তা করছেন বা হয়তো 11 নম্বর পয়েন্টটা চিন্তা করেন নাই। একটা এআই এজেন্ট যদি আমরা ডাক্তারকে বানাই দিতে পারি, তাহলে ডাক্তার সাহেবকে ওই এজেন্ট অগমেন্ট করবে, মানে হেল্প করবে। তাহলে ডাক্তার সাহেব উইল বি এ সুপার ডক্টর। কেন? কিন্তু স্যার এটা কি আমাদের এখানে ফিজিবল? কারণ হচ্ছে আমরা ধরেন এই ধরনের সিস্টেমের কথা আমরা সবসময় উন্নত বিশ্ব বলতে আমরা যেটা বুঝতাম, এখন সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন হয়তো বা থাকতে পারে, কিন্তু যাদেরকে হয়তো বা আমরা বুঝি সেখানে এই ধরনের সিস্টেম দেখেছি। সেখানে রিলেটিভলি আমাদের পপুলেশন অনেক কম, আমাদের ওখানে হয়তো বা ডাক্তাররা ওনারা ওই সিস্টেমিকে থাকার জন্য প্রতি পেশেন্টকে ওনারা সময় দিতে পারছেন, একটা প্রপার সময় দেওয়ার জন্য তারা হয়তো বা এই ধরনের যে মেকানিজম, সিস্টেম, টুলস, অ্যাপস যাই বলি না কেন সেগুলো ইউজ করতে পারছেন। আমাদের এখানে রিয়েলিটিটা হচ্ছে যে এক একটা, এবং এটা ডিফার করে অবশ্যই লোকেশন টু লোকেশন, বাট ইন জেনারেল আমাদের হচ্ছে যে আমাদের বিশাল লম্বা লাইন থাকে আমাদের হাসপাতালে। আমাদের ডাক্তাররা আসলে এক একজনকে সময় দেওয়ার মতো, যদি চানও সময় দেওয়ার মতো সময় বের করতে পারে না। সেইখানে এই যে এআই প্রযুক্তি, সফটওয়্যার, সিস্টেম, অ্যাপস এগুলো বলে আমরা কি তাদের জন্য কাজটাকে আরো কঠিন, কাম্বারসাম, টাইম কনজিউমিং করে দিতে পারবো কি, নাকি এটা অন্য হবে? আপনার এই কথার আনসার হচ্ছে আমার গত 10 বছরের কাজের অভিজ্ঞতা মাধ্যমে আনসারটা দিতে হবে। জি। আপনি জানেন আমি গত 10 বছর এআই, ডিজিটাল হেলথ এবং স্বাস্থ্যসেবা হেলথ সিস্টেম নিয়ে গবেষণা করি, ইমপ্লিমেন্ট করি। আপনাকে আমি যদি বলি, আমি বাংলাদেশের হেলথ কেয়ারকে যদি 3টা ভাগে ভাগ করে ফেলি, হুম। একটা হচ্ছে বেনিফিশিয়ারি, যারা স্বাস্থ্যসেবা নেবেন, আমাদের সিটিজেন। জি। আরেকটা হচ্ছে প্রোভাইডার, যারা স্বাস্থ্যসেবা দিবেন, ডাক্তার, নার্স, প্যারামেডিক। হুম। আরেকটা হচ্ছে আমাদের অথরিটি, হুম। যারা স্বাস্থ্যসেবার জন্য পলিসি করেন, সার্ভিস ডেলিভারি করেন, হসপিটাল চালান, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, রাইট? অ্যাডমিনিস্ট্রেশনে যারা এই আছেন। 3টা। জি। আমার গত 10 বছর এই 3টার সাথে অ্যাক্টিভলি কাজ করার সৌভাগ্য হয়েছে। Okay. সেখান থেকে আমি পুরো প্রবলেমটাকে 3টা ওয়ার্ডে আপনাকে বলবো। জি। একটা হচ্ছে আমাদের অ্যাক্সেস টু কেয়ার ইজ মিসিং। হুম। আমি কিভাবে সহজে স্বাস্থ্যসেবা পাবো, সেই জায়গাটা বাংলাদেশে মিসিং। কিভাবে মিসিং? ধরেন গ্রামের একজন মানুষ জানেন না উনি অসুস্থ হলে কোথায় যাবেন, হুম। ওনাকে কেউ বলে নাই কিভাবে সুস্থ থাকা যায়। হুম। সিমিলারলি শহরের একজন মানুষ যিনি আপনার বড় হসপিটালের পাশে থাকেন, উনি জানেন না কিভাবে সুস্থ থাকা যায়। জি। এবং আমরা হ্যাপাজার্ডলি জানি আমি যখন অসুস্থ হব হুম। আমি একটা বড় হসপিটালে যাব। হুম। এই যে একটা ম্যানেজমেন্ট আমি জি। বলবো, এই জায়গাটা হচ্ছে সমস্যা। তার মানে অ্যাক্সেস টু কেয়ার ইজ মিসিং, সেটা হোক শহর, সেটা হোক গ্রাম, হুম। সেটা হোক অন্য যে জায়গায়। কোনো ইকোনমিক হ্যাঁ, ক্লাসে আমাদের এখানে হেলথ কেয়ারের অ্যাক্সেসটা কি জানেন? আমি মেজরিটি ক্ষেত্রে 65% কেসে আমি ফার্মাসি যাব, ফার্মাসির কাছে আমার সমস্যা বলবো, ফার্মাসির একজন সেলসম্যান সে আমাকে ওষুধ দিয়ে দিবেন, ইভেন অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন। জি। আপনি বুঝতেছেন যে আমরা জেনে শুনে বিষ খাচ্ছি। জি। তার ফলশ্রুতিতে বাংলাদেশে 45% পপুলেশন কোনো না কোনো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। জি। এবং 2050 সালে এই রেজিস্ট্যান্স কুড বি অ্যানাদার প্যান্ডামিক।
জি। তাহলে প্রথমে বললাম অ্যাক্সেসটা নাই। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। আমাদের হেলথ কেয়ারে কোয়ালিটি অফ কেয়ার নাই। সেই কোয়ালিটির মধ্যে পড়ে ডাক্তার আমাকে সাফিসিয়েন্টলি সময় দিল কিনা, আমার হসপিটালে হাইজিন মেনটেন হচ্ছে কিনা। আপনি জানেন বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে আইসিইউতে যে পরিমাণ ইনফেকশন, খুবই খারাপ অবস্থা। সো তার মানে আমি যদি বলি ডাক্তারের সার্ভিস ডেলিভারি, ওষুধ, কাউন্টারফিট মেডিসিন বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে। এইভাবে আপনি যদি আপনাকে লিস্ট ধরে বলা শুরু করি অনেক কিছু বলতে পারবো। সমস্যা, কিন্তু আমরা তো আসছিলাম যে এখানে কোয়ালিটি একটা সমস্যা। তাহলে 2 নম্বরটা বললাম। থার্ড হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এই দেশে আমি বলি আপনার টাকা থাকতে পারে, চিকিৎসা পাবেন কিনা সেটা গ্যারান্টি নাই। তার মানে কি আপনার হোল সিস্টেমটা ব্রোকেন। তার মানে হচ্ছে গরিব মানুষ মিনিমাম চিকিৎসা না পেয়েও মারা যাচ্ছে। আবার বড় লোক পাওয়ার জন্য সব বড় বিক্রি করে লোক দিচ্ছে, সে এখানে টাকা দিয়েও চিকিৎসা পাচ্ছে না। তার মানে আমাদের স্ট্রাকচার একটা হেলথ সিস্টেম নাই, যেখানে আমাদের ধনী গরিব সব ক্ষেত্রে সবাইকে অ্যাটলিস্ট বেসিক হিউম্যান রাইটের যে স্বাস্থ্য সেবা আছে সেটা দিবে। আপনি জানেন যে এসডিজি 3 নম্বর গোল, সেটাকে বলা হয় ইউনিভার্সাল হেলথ কভারেজ। সেই ইউনিভার্সাল হেলথ কভারেজে বলা আছে ইরেসপেক্টিভ টু ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইউ উইল গেট হেলথ কেয়ার। এবং বাংলাদেশ ইউনিভার্সাল হেলথ কভারেজ এই সাইন করছে, এবং বাংলাদেশ 2030 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য এনশিওর করবে বলে কমিটমেন্ট করছে। এখন আসেন, আমাদের নতুন সরকার 26 সালের শুরুতে আসতেছে। হ্যাঁ, সেটাই আমি আসছিলাম যে আপনি যেহেতু 3টা প্রবলেমের কথা বললেন, তো 3টা প্রবলেমের অনেক কিছু দেখা যায়। ফার্মেসি নিয়ে যে প্রবলেম বলছি, কনজিউমার অ্যাওয়ারনেস নিয়ে যে প্রবলেম বলছি, সিস্টেমের ব্রোকেনে যে, সেখানে সবকিছুর পিছনে সরকারের কিছু না কিছু তো করার আছে। তো যেই সরকার আসবে সে আসলে কি করবে, বা কোনটা আগে করবে কোনটা পরে করবে? আসেন আপনাকে সেটাই বলছি। এখানে 2টা জিনিস, একটা হলো সরকার যেটা আসবে 12 তারিখের নির্বাচনের পরে, সেটা আসবে হচ্ছে 26 সালের প্রথম দিকে। 30 সাল ঠিক তাদের 5 বছর, 2030। এই 5 বছরে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করা। ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল হেলথ কভারেজের যতগুলো দেশ আছে তাদের মধ্যে আমরা নিচ থেকে দ্বিতীয়। আমাদের চেয়ে খারাপ অবস্থায় আছে হচ্ছে আফগানিস্তান। আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজে মানে যে স্কোরিং করা হয় সেটার 100-র মধ্যে আমরা 52 পেয়েছি আর কি। আমাদের পরে আফগানিস্তান আছে, তাহলে আমাদের উপরে কি নেপাল আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তাহলে আগামী সরকারের কাছে এই যে 3টা জিনিস আমি বললাম, অ্যাক্সেস, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, এই 3টার সমস্যা যদি সরকার সমাধান করতে হয়, তাদের এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে ডিজিটালাইজেশন ইন হেলথ অ্যান্ড ইউটিলাইজেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ব্যাপারে কোনো মানে কম্প্রোমাইজ করা যাবে না। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে গভর্নমেন্টের কাজ হচ্ছে বা পলিটিশিয়ানদের কাজ হচ্ছে পলিসি তৈরি করা, সে পলিসি রেসপেক্টে স্ট্র্যাটেজি তৈরি করা, সেই স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের যে সরকারের অথরিটি গুলো আছে সেগুলো কোহেসিভলি কাজ করা, রেড ট্যাপকে রিডিউস করা, এবং ফাইনালি জনগণের ডোর স্টেপে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আপনাকে আমি শেয়ার করব, আপনি জানেন আমি এই ধরনের একটা মডেল নিয়ে গত 10 বছর কাজ করছি, যেটার মডেলটা রুরালের জন্য তৈরি করছি, আরবানের জন্য তৈরি করছি। এবং এখানে আমি যখন কাজ করেছি আমার সাথে অনেক স্টেক হোল্ডার কাজ করেছে। আমাদের ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটির আইরিকের রিসার্চাররা কাজ করছে, আমাদের যে ইনিশিয়েটিভ সিমেন্ট হেলথ তাদের কাজ করছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লাইক ইউনিসেফ, আইএলও, এরকম আরো যে অর্গানাইজেশন সেগুলো কাজ করছে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের ডিজি হেলথ, ডিজিএফপি, স্বাস্থ্য মন্ত্রণালয়, সবাই কাজ করেছি। আমাদের আসলে এই মুহূর্তে করণীয় কি? আমাদের প্রথমেই ফোকাস হচ্ছে আমাদের হেলথ এডুকেশন, হেলদি লিভিং এবং কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার এনশিওর করা। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আপনি জানেন, আপনি যখন একটা বিল্ডিং বানাবেন, 20 তলা বিল্ডিং বানাবেন, 20 তলা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন দুর্বল হয় আপনার বিল্ডিং কিন্তু টিকবে না। তো হেলথ কেয়ারে যদি আমি আসি, হেলথ কেয়ারের 2টা মেজর পার্ট, একটা হলো প্রিভেন্টিভ, প্রমোটিভ অ্যান্ড প্রাইমারি কেয়ার, আর হলো সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ কেয়ার। আমি আপনাকে যদি বলি আমাদের হেলথ কেয়ার নেক্সট গভর্নমেন্ট যে কাজটা করতে পারে, যেটা করলে আমাদের জেনজি
এবং আমাদের ওল্ডার বা আমরা আমাদের যে আগামীকাল বর্ন হবে সে সবাই উপকৃত হবে। সেটা হচ্ছে সবার জন্য একটি করে স্বাস্থ্য অ্যাকাউন্ট। এই স্বাস্থ্য অ্যাকাউন্টের মাধ্যমে সে তার স্বাস্থ্যের অ্যাক্টিভিটি শুরু করবে। এটা নিয়ে একটু স্যার হচ্ছে আমার একটু জানার ছিল যে এই যে আমরা হেলথ অ্যাকাউন্টের কথা বলছি, আপনি বলে যে যদি আমরা সব নাগরিকের জন্য এটা করতে চাই, তাহলে এটা কি আলাদা হেলথ অ্যাকাউন্ট হওয়ার দরকার আছে, নাকি আমরা অলরেডি আমরা জানি যে আমরা অনেক কষ্ট করে অনেক কিছু করে এনআইডি একটা পেয়েছিলাম, সেই এনআইডিতে কোনো ধরনের চেঞ্জ করতে গেলেও হচ্ছে আমাদের অনেক প্যারা সহ্য করতে হয়েছে। সো কোনোভাবে কি এই ডিজিটাল হেলথ অ্যাকাউন্টটা কি আমাদের এনআইডি দিয়ে অ্যাক্টিভেট করা সম্ভব? আপনার কথার আনসার হচ্ছে ইয়েস। আমাদের কোনো আলাদা কার্ড দরকার নেই, কারণ জি। প্রতিটা কার্ডে যদি চিন্তা করেন আমাদের 100 টাকা খরচ হবে, অবশ্যই। তাহলে আমাদের 18 কোটি মানুষ কত টাকা খরচ হবে? জি 1800 কোটি টাকা, জি ঠিক না? 1800 কোটি টাকা দিয়ে তো আমি সবার জন্য কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার করে ফেলতে পারি। হুম তার মানে আমাদের যেটা করতে হবে, আমাদের যে এনআইডি আছে, এনআইডির সাথে আমাদের যে হেলথ অ্যাকাউন্ট হবে, হুম। ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট, ওটাকে ট্যাগ করে দিতে হবে। এবং এটা খুব ইজি, এটার জন্য অনেক কিছু কঠিন কিছু না। এই ট্যাগ করে যখন দিব আমাদের সবার হেলথ অ্যাকাউন্ট হয়ে যাবে। সবার হেলথ অ্যাকাউন্ট হলে আমরা কি করব, আমরা একটা মডেল তৈরি করেছি, যেই মডেলটা অলরেডি পাইলট করেছি, যে মডেলটার নাম দিয়েছি আইজিপি, আচ্ছা ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার আচ্ছা, মডেল। আচ্ছা। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড, হ্যাঁ হেলথ ওয়ার্কার ড্রিভেন, হ্যাঁ comprehensive, হ্যাঁ preventive, promotive and primary health care with referral in Bangladesh and other low middle income countries. জি এখানে কি হবে, আপনার প্রত্যেকটা ফ্যামিলি, তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবার একটা করে হেলথ অ্যাকাউন্ট কে ক্রিয়েট করবেন? আমার স্বাস্থ্যকর্মী। আমাদের স্বাস্থ্যকর্মী গ্রামে সে কি করবে, তার হাতে একটা মোবাইল থাকবে, যে মোবাইলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন এআই কো পাইলট থাকবে, আপনি যেটা বলতে পারেন এআই এজেন্ট থাকবে। জি এবং সে ইন্টারনেট অফ থিংস, তার মানে কানেক্টেড ডিভাইস, আমরা জানেন যে আমরা স্মার্ট ডিভাইস পড়ি, স্মার্ট ডিভাইস আমার বডির সাথে লেগে আমার হাতের মধ্যে থাকে, সেখান থেকে সে বিভিন্ন ধরনের ডেটা ক্যাপচার করে। আমাদের যেমন ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, অক্সিজেন স্যাচুরেশন, ওয়েট, হাইট, আপনার ঘুম বিএমআই, ঠিক মতো হচ্ছে কিনা সব সেটা কিছু ট্র্যাক করে। জি একটা কিট তার কাছে থাকবে। এই হেলথ ওয়ার্কারটা একটা হেলথ কিট এবং একটা এআই ড্রিভেন অ্যাপ, এটা নিয়ে সে প্রতিটা ঘরে ঘরে যাবে। তার একটা ক্যাচমেন্ট এরিয়া আছে, ধরেন 500 থেকে 600 ফ্যামিলির জন্য এই হেলথ ওয়ার্কার রেসপন্সিবল। আপনি হয়তো বলতে পারেন একজন হেলথ ওয়ার্কার ফ্যামিলির সবাইকে কিভাবে সেবা দিবে, সেখানে আমি আসছি। জি সো আমাদের একজন হেলথ ওয়ার্কার সে হবে ফ্যাসিলিটেটর। সে কি করবে, এই কিট এবং এআই অ্যাপ নিয়ে সবার বাড়িতে যাবে, সবার হেলথ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং এআই সিস্টেম অটোমেটিক্যালি কি জানবে এই অ্যাকাউন্টটা কার, বিকজ অ্যাকাউন্ট করার সময় তার হেলথের হিস্ট্রি নেওয়া হয়ে গেছে, সে তার বয়স কত, তার জেন্ডার কি। এখন এআই হেলথ ওয়ার্কার যখন ওই ফ্যামিলির অ্যাকাউন্ট ওপেন করবে, যার অ্যাকাউন্ট ওপেন করছে এআই জেনে গেছে কার তাহলে কি অ্যাকাউন্ট। স্যার আমরা এটা বলতে পারি যে যেহেতু আমাদের ইউথ অলরেডি শুধু স্বাস্থ্য সমস্যা না, একটা আনএমপ্লয়মেন্টের একটা বিশাল সমস্যাও হচ্ছে কিন্তু তারা ভোগ করছি আমরা এখন এই মুহূর্তে, এই ডিজিটাল হেলথের অ্যাকাউন্ট বা এই সিস্টেমটা যদি গ্রামে শহরে সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদেরকে কিছু পরিমাণ আনএমপ্লয়মেন্টের সমস্যা কি কমতে পারে? অবশ্যই 1 লক্ষেরও বেশি জব ক্রিয়েট হবে। আচ্ছা আমি আপনাকে সে জায়গাটায় আসছি। সো আমাদের হেলথ ওয়ার্কার যখন যাবে, এআই সিস্টেমটা অটোমেটিক্যালি বলে দিবে আপনার বয়স 30, হুম আপনি ফিমেল, হুম আপনার এখন এই মুহূর্তে আপনার কি ধরনের হেলথ এডুকেশন দরকার, কেমন খাবার খাওয়া উচিত, কেমন এক্সারসাইজ করা উচিত, এই মুহূর্তে আপনার হেলথের কি রিস্ক আছে সেটা অ্যাসেসমেন্ট করা উচিত। এই সব কিছু অটোমেটিক্যালি অ্যাডভাইস করবে কাকে, হেলথ ওয়ার্কারকে। হেলথ ওয়ার্কার অ্যাজ এ ফ্যাসিলিটেটর সেই কাজটুকু করবেন। চিন্তা করেন তো একটু, আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন, আপনার সবার কার জন্য কি হেলথ সেটা এআই বলে দিবে। হেলথ ওয়ার্কার ফ্যাসিলিটেটর হিসাবে সবার হেলথ এডুকেশন দিবে, স্ক্রিনিং করবে, রিস্ক অ্যাসেসমেন্ট করবে, যদি কারো কোনো রিস্ক থাকে ইমিডিয়েটলি আপনাকে কানেক্ট করবে টেলিমেডিসিনের সাথে। অথবা আপনার সমস্যা যদি টেলিমেডিসিন দিয়ে সলভ না হয়, আপনাকে রেফার করবে। কোথায় রেফার করবে? আপনাকে 20 কিলোমিটার দূরে যেতে হবে না, উপজেলা হেলথ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না। আপনি যে ইউনিয়নে থাকেন বা যে ওয়ার্ডে থাকবেন, সেই ওয়ার্ডে একটা হেলথ সেন্টার আছে। এই হেলথ সেন্টারটাকে বলছি আমরা জিপি সেন্টার, যেখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক থাকবে এবং প্রেগন্যান্সি সেবার জন্য মিডওয়াইফ থাকবে। এই পুরো যে ক্যাচমেন্ট এরিয়া, তাহলে আমি যদি একটু সামারাইজ করি আপনাকে বলি, জি
6 থেকে 7,000 বা 10,000 ফ্যামিলির জন্য একটা ক্যাচমেন্ট এরিয়া, একটা ওয়ার্ড বা একটা ইউনিয়ন, সেখানে একটা হেলথ সেন্টার, আর প্রতি 500-600 ফ্যামিলির জন্য একজন করে হেলথ ওয়ার্কার। মানে ইনফ্রাস্ট্রাকচার, পিপল সবকিছু অনুযায়ী হচ্ছে আমাদের হয়তো বা কম্প্রিহেনসিভ মডেল। কামিং। এতে কি হবে, আপনি যখন সমস্যাটা টেলিমেডিসিনে সলভ হবে না, আপনি ওইখানে যাবেন, গেলে আপনাকে ওইখানে 10 মিনিট ধরেই ডাক্তার আপনার সাথে কথা বলবে, আপনার সমস্যা শুনবে, আপনার কোনো বেসিক টেস্ট লাগলে সেগুলো হয়ে যাবে। প্রেগন্যান্ট মায়ের প্রেগন্যান্সির চেক আপগুলো বাড়িতে অথবা ওই ক্লিনিকে হবে, এবং নর্মাল ডেলিভারির জন্য আপনাকে প্রিপেয়ার করা হবে। সো এই সব কিছু মিলে আমরা কি বললাম, কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার উইল ডিজিটাল টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এম্পাওয়ারিং আওয়ার হেলথ ওয়ার্কার্স হয়ে গেল। আচ্ছা স্যার, আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। শুধু আমরা করোনার সময় থেকেই তো আমরা এই ধরনের অনেক কিছুর কথা আমরা জানি, যে অ্যাপ নির্ভর সেবা বা ক্যাচমেন্ট এরিয়া করে সেবা তার অনেকগুলোই দেখি, কিন্তু আমরা এখন পর্যন্ত হয়তোবা আপনারটা হয়তোবা একটা এক্সেপশন হতে পারে, কিন্তু অনেকগুলোই হয়তোবা ঠিকমতো কাজ করেনি, বা হয়তোবা মার্কেটে ইভেন্চুয়ালি হয়তোবা সেইভাবে পেশেন্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই। সেটার জন্য হয়তোবা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের কি বলবো ল্যাকিংস ছিল, গ্যাপ ছিল। তো আমরা তো অবশ্যই চাই না যে আপকামিং যে গভর্নমেন্ট আসবে তার সাথে সে যদি এই ধরনের কোনো একটা সিস্টেম করতে চায়, সেটাই সফল হয়, এবং আমরা সিটিজেনরা যাতে সেই সার্ভিসটা উপভোগ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মেইন গ্যাপসগুলা বা লুপহোলগুলা কি, যেটা কিনা আপকামিং গভর্নমেন্টকে এই খাতে, যদি আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবা এনশিওর করতে চাই, তাহলে তাদের দেখা উচিত? হোয়াট উড বি দোজ সর্ট অফ গ্যাপস, সেটা যদি বলে আমরা শেষ করতাম। হ্যাঁ, আমি ওইটার আগে জাস্ট একটু বলে নেই। জি। আমাদের তারপরে হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি যে কেয়ার গুলো আছে, সেখানে আমাদের কমপ্লিট ডিজিটালাইজেশন হতে হবে, তাহলে আমরা যে পথে বললাম সবার স্বাস্থ্য অ্যাকাউন্ট এবং হেলথ রেকর্ড হয়ে যাবে। এবং আমাদের বিভিন্ন ধরনের এআই টেকনোলজি ইউজ করতে হবে টু এম্পাওয়ার আওয়ার হেলথ ওয়ার্কার, যেমন নার্স, প্যারামেডিক এবং আমাদের ফিজিশিয়ান, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যারা রেগুলেটরি আছে তাদেরকে, তারা যেন ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো বাংলাদেশের স্বাস্থ্যের চিত্র, কোন এলাকায় কি ধরনের রোগ বেশি হচ্ছে সেই অনুযায়ী রিসোর্স এলোকেট করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভবিষ্যতে কার কি ডিজিজ হবে, লাইক স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, এগুলো হবে। এই সব কিছু এর মাধ্যমে আর্লি প্রেডিকশন করা সম্ভব। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের গত সরকারগুলো কেন পারে না, নতুন সরকার কিভাবে পারবে, এটা যদি আসি, আসলে আমাদের এখানে দুইটা জিনিসের অভাব ছিল গত সরকারগুলোতে। একটা হচ্ছে সত্যিকারের লিডারশিপ, আর হলো কোঅর্ডিনেশন। আমরা একটা ইকোসিস্টেমে কাজ করতে পারি নাই। আচ্ছা, আমার আগামী সরকারের কাছে যে জিনিসটা চাওয়া, স্বাস্থ্যে একজন দক্ষ যোগ্য লিডারশিপ আনবেন ওনারা। আমাদের মন্ত্রী থেকে শুরু করে যতগুলো উইং আছে, সব উইং এর যে লিডার হবেন, প্রত্যেকটা লিডারকে কমিটেড হতে হবে। তারা বাংলাদেশের একটি স্বাস্থ্যের মডেল ক্রিয়েট করতে চান, এই কমিটমেন্টটা নিয়ে আসতে হবে। এবং আমাদের সার্ভিস হবে জনগণের জন্য। এই কথাটা আমাদের পলিটিশিয়ানরা সব সময় বলেন, ইভেন আপনার নির্বাচনী ক্যাম্পেইনে সবাই কিন্তু বলছেন আমরা জনগণের জন্য কাজ করতে চাই। তো আমার প্রত্যাশা থাকবে জেনজির পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা লিডারের কাছে, যারা নির্বাচিত হবেন, ইভেন যারা বিরোধীতে থাকবেন, প্রত্যেকের কিন্তু রেসপন্সিবিলিটি আছে। তারা যেন এনশিওর করেন যে জনগণ তার যে রাইট, সে স্বাস্থ্য সেবা পাবে, এবং ইউনিভার্সাল হেলথ কভারেজের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি গরিব হই কিংবা ধনী হই, আমি গ্রামে থাকি বা শহরে থাকি, স্বাস্থ্য আমার অধিকার, আমি স্বাস্থ্য পাবো, এবং স্বাস্থ্য সেবাটা আমার ডোর স্টেপে আসবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে এবং আর্জি থাকবে আমাদের নতুন সরকারের কাছে, ওনারা প্রিভেন্টিভ হেলথ এবং প্রাইমারি হেলথ কেয়ারে বেশি জোর দিবেন, যে কারণে আমাদের রোগ অনেক বড় হওয়ার আগে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং আমরা রোগের ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন করতে পারবো। এতে করে আমাদের সরকারের সিগনিফিকেন্ট খরচ কমে যাবে, কারণ আমাদের রোগ ছোট অবস্থায় যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের খরচ কমে যাবে। এতে করে বাংলাদেশের অনেক মানুষ এই স্বাস্থ্যসেবার কষ্ট মিট করতে গিয়ে আর দরিদ্র হবে না। আমরা চাই আমাদের জেনজি সুস্থভাবে বেড়ে উঠবে, এবং এই জেনজিরা সুস্থ থেকে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, এবং আমরা সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাব।
ধন্যবাদ স্যার। শুধু জেনজি না, আমি বলবো জেনজি এর পরে জেন আলফা যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা একই প্রত্যাশাই করি। তো আপাতত আজকে এই পর্যন্তই, বাট কোথাও যাবেন না, আমাদের এর পরের আরেকটি এপিসোড আসতে চলেছে। ধন্যবাদ।